নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এবার পরপর গল্প আসবে, আবার নিয়ে চলে এসেছি। কিন্তু সেই যে গল্পটা শুনেছিলে গোয়েন্দা গল্প, নাম হচ্ছে গোয়েন্দাগিন্নি, তার পর্ব 2 নিয়ে চলে এসেছি। এই দ্বিতীয় পর্বের নাম হলো জসমিন দেশে জদাচার। তাহলে চলো বন্ধুরা শুনে নেওয়া যাক এই পর্বটা কেমন হতে চলেছে। সবাই একসাথে বসে আছে টেবিলে, কিছু না কিছু নিয়ে আলোচনা হয়েই চলেছে। কখনো রাজনৈতিক আলোচনা, আবার সেখান থেকে কখনো সিনেমার গল্প বা রোজকার জীবনযাত্রার নানা গল্প। পুষ্পিতা বিরক্ত হয়ে বলল, সকাল সকাল সবাইকে ঘুম থেকে ডেকে তুলে এমন করে বসিয়ে রাখার কি মানে মা? আর তোমরা কেউ বড় বৌদিকে কেন কিছু বলো না? সকাল সকাল নিজের স্ত্রীর সম্বন্ধে এমন বাঁকা মন্তব্য শুনে দেবার্গর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু নিজের প্রিয় বোনকেও কিছু বলতে পারল না। পুষ্পিতা যে কেন অনন্যাকে মেনে নিতে পারে না এই ভেবে কেবল দীর্ঘশ্বাস ফেলল। কর্নেল সাহেব বিচক্ষণ মানুষ, উনি বোঝেন যে আজ যদি ওনার মেয়ের এই কথায় উনি চুপ করে থাকেন তাহলে কাল আরও কেউ এভাবে বড় বৌমার দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে যাবে। তাই উনি শান্তভাবে মেয়ে পুষ্পিতাকে বললেন, আচ্ছা এই যে তোরা সবাই টেবিলে বসে গল্প করছিস, কিন্তু যার নামে তুই কথাগুলো বললি সে কিন্তু সেই থেকে একা একা রান্নাঘরে তোদের সকলের জন্য রান্না করে চলেছে। তাহলে তোরাই বলতো, তোরা সকলে ঘুম থেকে সকাল সকাল উঠে বসে গল্প করছিস বলে তোদের বেশি কষ্ট হচ্ছে, নাকি ওই মেয়েটা ভোর 4টেই উঠে স্নান সেরে পুজো দিয়ে সকলের জন্য চা জল খাবার বানাচ্ছে ওর বেশি কষ্ট হচ্ছে? পুষ্পিতা মাথা নিচু করে চুপ করে থাকে। কর্নেল সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলেন, বড় বৌমা কেন রোজ সকালে একসাথে টেবিলে আসতে বলে জানিস? কারণ এই যে সকালে আমরা পরিবারের সকলে মিলে একসাথে বসে গল্প করছি আর নিজেদের ব্রেকফাস্ট করছি, এরপর আমাদের সকলে দেখা হবে আবার সেই রাতের ডিনার টেবিলে, তাও বড় বৌমার নিয়মের দৌলতেই। নয়তো তোরা তো সবাই নিজের নিজের কর্মক্ষেত্র থেকে নিজের নিজের সময় মতো ফিরতিস আর যার যার নিজের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তিস, আর তাহলে আমাদের সংসারটা আর সংসারই থাকতো না, একটা হোটেলে পরিণত হতো। যার যা ইচ্ছে মতো ঘুম থেকে উঠে নিজেদের মতো খেয়ে সবাই বেরিয়ে যেতিস, আবার নিজেদের মতোই বাড়ি ফিরতিস। তখন এই যে আমাদের সবার মধ্যে এত মিলমিশ, এত টান, এসব কিছুই অবশিষ্ট থাকতো না। আমরা নিজেদের কর্মক্ষেত্রে যতই ব্যস্ত হই না কেন, দিনের শুরুতে আর শেষে যাতে নিজেদের মধ্যে একটু সময় কাটাতে পারি সেই ব্যবস্থাটাই কিন্তু বড় বৌমা করেছে। এতে কিন্তু আমাদের সংসারটা এক আছে। ওর মতো স্ত্রী যে সংসারে থাকবে সেখানে রাম রাজত্ব চলবে আজীবন। তাই আমি আশা করব ভবিষ্যতে কেউ বড় বৌমার দিকে আঙুল তোলার আগে 10 বার ভাববে। শ্বশুরমশাইয়ের কথাগুলো মন দিয়ে শুনে অস্মিতা মাথা চুলকে বলল, ঠিকই তো, দিদিভাই সারাদিন আমাদের জন্য অনেক কাজ করে। যাই, আমিও তাহলে দিদিভাইকে গিয়ে হাতে হাতে সাহায্য করি। অনন্যা চায়ের ট্রে হাতে নিয়ে টেবিলের দিকে আস্তে আস্তে বলল, তোমাকে আর কোথাও যেতে হবে না অস্মি, চা রেডি, তাড়াতাড়ি করে চলো, সবাই মিলে চা খেতে খেতে একটু গল্প করি। অনন্যার হাত থেকে পুষ্পার্ঘ চায়ের ট্রেটা কেড়ে নিয়ে সবাইকে চা দিতে দিতে বলল, এই তো বড় বৌদির হাতে চা এসে গেছে, এইবার আড্ডাটা না জমে যাবে। সবাই চায়ে এক চুমুক দিয়ে একটা পরিতৃপ্তির হাসি উপহার দিল অনন্যাকে। শুধুমাত্র পুষ্পিতা কোনো রিয়াকশন দিল না, ও যেমন চায়ে চুমুক দিতে দিতে ফোন স্ক্রল করছিল সেই কাজটা কন্টিনিউ করতে লাগলো। পুষ্পার্ঘ চায়ে চুমুক দিতে দিতে বলল, আচ্ছা বড় বৌদি, তোমার হাতের কেসটা কত দূর এগোলো? অনন্যা ফোনের নিজের কাজের শিডিউলটা একবার চেক করে নিয়ে দেখে বলল, ওই গরু পাচারের কেসটা? হ্যাঁ। কর্নেল সাহেব বলে উঠলেন, পুষ্পার্ঘ, তুমি এই প্রফেশনের সাথে যুক্ত নও তাই তুমি জানো না, কিন্তু বড় বৌমা তুমি তো তোমার প্রফেশন সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। তোমার তো জানা উচিত যে এই ধরনের কনফিডেন্সিয়াল কেস কারোর সাথে শেয়ার করাটা অন্যায়, সে তোমার যতই কাছের কেউ হোক না কেন। অনন্যার দোকান ধরে বলে ওঠে, আই এম এক্সট্রিমলি সরি বাবা, এরপর থেকে এই ভুলটা আর কখনো হবে না। অঞ্জলি দেবী খুশি হয়ে বললেন, এই হলো আমাদের বড় বৌমা, বুঝলি, যে অন্যের ভুলগুলো ধরিয়ে দেয়, আবার নিজের কথাতেও ভুল হলে সেটা সকলের সামনে অকপটে স্বীকার করতেও কুণ্ঠিবোধ করে না। পুষ্পার্ঘ হতাশ হয়ে বলল, দেখ, ভাবলাম সকাল সকাল কোথাও একটা থ্রিলিং অভিজ্ঞতা শুনে সেটা আবার বন্ধুদের কাছে গিয়ে বড়াই করে বলবো, তা না।
অনন্যা পুষ্পার্ঘর গালটা টিপে দিয়ে বলল, রাগ করো না ছোট ভাইটি আমার, আর 2-1 দিনের মধ্যে কেসটা সলভ হয়ে যাবে। তারপর আমি পুরো কেসটা তোমাদের বলবো, আর সাথে থাকবে গরম গরম চিকেন পকোড়া। কি চলবে তো? 3 ভাই দেবার্ঘ, অর্ঘ্য আর পুষ্পার্ঘ আর অস্মিতা চিৎকার করে বলল, দৌড়াবে। এখন বাজে ঠিক সকাল 9:30। ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট সেরে যে যার ঘরে চলে গেছে রেডি হয়ে যার যার কর্মক্ষেত্রে বেরোনোর জন্য। আর অস্মিতার কাজ ছোট্ট ছেলের খেয়াল রাখা। যদিও অহনের জন্য সবসময়ের একজন ন্যানির ব্যবস্থা করা হয়েছে, সেটা করেছে অনন্যা নিজেই, তবুও মায়ের মন তো বাচ্চার দিকেই থাকবে। দেবার্ঘ ঘরে এসে দেখলো বিছানার উপরে ওর ইউনিফর্ম থেকে শুরু করে মোবাইল, ওয়ালেট, রিস্টওয়াচ, এমনকি ওর সানগ্লাসটা পর্যন্ত রাখা আছে। আর অনন্যা ফর্মাল ড্রেসে একদম রেডি হয়ে অফিসে বেরোনোর জন্য রেডি। ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে সামান্য ময়েশ্চারাইজার লাগিয়ে চুলটাকে পনিটেল করে বেঁধে নিয়ে সিথির সামনে কপালের দিকটা এক চিলতে সিঁদুর ছুঁয়ে নিল অনন্যা। বা হাতে সরু একটা লোহা বাঁধানো আর ডান হাতে রিস্টওয়াচ, নিউড কালারের লিপস্টিকে একদম পারফেক্ট লাগছে অনন্যাকে। অনন্যা নিজেকে আয়নায় আরেকবার দেখে নিয়ে উঠে দাঁড়াতে দেবার্ঘ পিছন থেকে এসে অনন্যার কোমর জড়িয়ে ধরে অনন্যার কলারের কাছে পারফিউমে ঘ্রাণ নিতে নিতে বলে, সবার দিকে তীক্ষ্ণ নজর আছে তোমার, শুধু আমার বেলাতেই সময় নেই। অনন্যা মুচকি এসে বলে, তা শুনে আমার পতিদেবের কী কী অভিযোগ আছে আমার ওপর? দেবার্ঘ আরও ঘন হয়ে এসে অনন্যার কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমার বউ আমায় আদর করে না, আমার নিজের কোলে নিয়ে ঘুম পাড়ায় না, আমার সাথে শপিংয়ে যায় না, মুভি দেখতে যায় না, এমন আনরোম্যান্টিক একটা বউ যে কিনা বিয়ের 2 বছর পরেও পরের কাছে হানিমুনে যাওয়ার বায়নাও করে না। এই এত অভিযোগ আপনার বিরুদ্ধে মিসেস অনন্যা দেবার্ঘ রায়চৌধুরী। বলুন আপনাকে কি শাস্তি দেওয়া যায়? অনন্যা নিজের বরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, আজ একজন দাগী আসামিকে শাস্তি দিয়ে আসি, তারপর না হয় বরের শাস্তি সব মাথা পেতে নেব। দেবার্ঘ অনন্যা ঠোঁটে ঠোঁট রেখে বলে, চলো আজ একসাথে আমার গাড়িতে চলে যাই। অনন্যা, কিন্তু আমি তো অলরেডি অফিসে ফোন করে গাড়ি পাঠাতে বলে দিয়েছি। সরি গো, আজ হবে না, বাট কাল একসাথে যাব, পাক্কা প্রমিস। দেবার্ঘ অনন্যার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, দেখে কে বলবে যে এই মডার্ন রমণীটি সকালে লাল পেরে সাদা শাড়ি পরে লক্ষ্মী ঠাকুরের মতো সেজে সুরেলা কণ্ঠে গান গেয়ে বাড়ির সকলের ঘুম ভাঙায়। অনন্যা হেসে ঘর থেকে বেরোতে বেরোতে বলে, একেই বলে জস্মিন দেশে জদাচার, বুঝলেন মশাই? আজকের মতো গল্পটা এখানেই সমাপ্ত। খুব শিগগিরই 3য় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। আর চটপট বলো তো কেমন লাগলো এই গল্পটা? ভালো লাগলে কমেন্টে জানাও, খারাপ লাগলো কমেন্টে জানিও, ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টে জানিও। আর যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তুমি যতটা গল্পটা শুনে খুশি হচ্ছ, তাই তোমার বন্ধু বান্ধব সমস্ত রিলেটিভদের সেই গল্পটা শোনানোর ব্যবস্থা করে দিও, মানে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এর 3য় পর্ব, 4র্থ পর্ব এবং আরও অনেক পর্ব, আরও অনেক নতুন নতুন গল্প আসতে চলেছে, যেগুলো তোমাদের আরও অনেক ভালো লাগবে। তাই সেইগুলো শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিতে হবে। আর আমি সারা দিন কি করছি, কোথায় ঘুরছি, কোথায় খাওয়া দাওয়া করতে যাচ্ছি, কি খাওয়া দাওয়া করছি, আমি যেখানে থাকি সেখানকার পরিবেশ কেমন, আমি আমার সংসারটা কেমন করে সাজিয়েছি, এই সমস্ত কিছু তোমাদের যদি জানার খুব ইচ্ছে থাকে তাহলে অবশ্যই টক ঝাল মিষ্টি কাপল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা ওখানে অন করে দিও। আশা করি সেখানকার ব্লগগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে, আর সেখানে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করো। চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।